তো সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস। তো যারা আহ, ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমার আজকের ক্লাসে। আমি আমার পরিচয় দিয়ে এলাম। আমার নাম মেহেদী হাসান, আবারও বলছি। এবং বর্তমানে বর্ধমানে কর্মরত আছি। তো আমরা প্রথমে কিছু শব্দ দেখতে পাচ্ছি: দোয়াত, কলম, হাট বাজার, টাকা পয়সা। হ্যাঁ। তো এগুলো আমরা যদি দোয়াত, কলম, হুম, এভাবে দেখি। হাট বাজার, যেটা আমাদের সব জায়গাতে আছে, এই হাট বাজার, তাই না? আর এরপর আসে টাকা পয়সা। টাকা পয়সা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এগুলো কি সমাস? ডেফিনেটলি এগুলো সবগুলোই দ্বন্দ্ব সমাস। আমরা যেহেতু দ্বন্দ্ব সমাস আলোচনা করছি, আপনারা সবাই জানেন যে এগুলো দ্বন্দ্ব সমাসেরই উদাহরণ। কিন্তু আমরা একটা জিনিসকে এখানে খেয়াল করছি, যে এখানে দোয়াত এবং কলম, হাট বাজার, টাকা পয়সা, এগুলো কিন্তু কোনোটি অপ্রয়োজনীয় নয়। দুটোটাই সমান সমান প্রয়োজনীয়। আপনি যদি দোয়াত কলম দেখেন, দেখেন দোয়াত এবং কলম, তাহলে কিন্তু আপনার কি হবে না, মানে আপনি দোয়াত ছাড়া বা কালি ছাড়া, কলম ছাড়া লিখতে পারবেন না। আবার একইভাবে টাকা পয়সা, পয়সা 1 টাকা 2 টাকা করেই কিন্তু 500 টাকা, 1000 টাকা হয়। তো আমার দুই দিক থেকে এগুলো কি গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা যেটা দেখতে পাই যে সেটা হলো যে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব কথাটা শুনলে আমাদের মনে হয় যে কারোর সাথে কারো মারামারি হবে বা ইয়া হবে। তো একটা জিনিস একটু খেয়াল করেন যে দ্বন্দ্বটা কখন হয়, কখন আমাদের দ্বন্দ্ব হয়। দ্বন্দ্ব হয় তখনই যখন কেউ সমানে সমান হয়। ওকে। যেমন মনে করেন, বাংলাদেশ কি কখনো এই রাশিয়ার সাথে অথবা আমেরিকার সাথে মারামারি করতে যাবে? কখনোই যাবে না, কারণ বাংলাদেশ ছোট একটা দেশ, আমেরিকা এবং রাশিয়া তারা বড় বড় দেশ। ওকে। কিন্তু আম, খেয়াল করেন যে আমেরিকা এবং রাশিয়া দুটোই বড় বড় দেশ, তারা কিন্তু একজন আর একজনের সাথে তাদের সবসময় একটা দ্বন্দ্ব লেগে আছে। তো যদিও দ্বন্দ্ব কথাটা বললে একজনের সাথে আরেকজনের একটা বিরোধ বুঝায়, বা একজনের সাথে আরেকজনের ঝগড়া বা একটা ইয়া বুঝায়, হ্যাঁ, কিন্তু আমাদের এই সমাসের ভাষায় দ্বন্দ্ব সমাস বলতে দুইজনেই গুরুত্বপূর্ণ, দুইজনেই সমান সমান গুরুত্বপূর্ণ, দুইজনেই সমান সমান এরকম বুঝায়। তো আমরা শাব্দিক ব্যাখ্যাতে যদি যাই, যে দ্বন্দ্ব মানে ঝগড়া নয়, এখানে অর্থ মানে উভয় বা দুই একত্র করা। ওকে। তো যেসব সমাসে দুই বা ততোধিক পদের অর্থ সমভাবে গুরুত্ব পায় এবং প্রত্যেকটি পদ সমানভাবে মূলার্থ বহন করে, তাকে কি দ্বন্দ্ব সমাস বলে। ইংরেজি অনুবাদ অনুবাদ যদি আমরা এটা করি, কোঅর্ডিনেটিভ কম্পাউন্ড। যেমন আমরা বলি যে আহ, কি রুটি এবং মাখন আমার সকালের নাস্তা, আমরা ডাল ভাজি সকালের নাস্তা, তাই না? এভাবে আমরা অনেক কথা বলি না? দেখেন, ডাল ভাজি আহ বা রুটি, পরোটা, ডাল, ডাল পরোটা আমার সকালের নাস্তা। তো আপনি সকালে কি খাচ্ছেন? ডাল এবং পরোটা। তো দুইটা মিলে একটা নাস্তা বোঝাচ্ছে কিন্তু, তাই না? বা মাছে ভাতে বাঙালি। হ্যাঁ। তাহলে মাছে ভাতে, মাছ এবং ভাত দুইটা মিলে একটা খাবার বোঝাচ্ছে কিন্তু। ওকে। তো এই যে এখানে দুইটা মিলে যখন একটা জিনিসকে বোঝায়, তখন সেটাকে বলা হয় কোঅর্ডিনেটিভ কম্পাউন্ড হিসেবে বলা হয়। এবং আমাদের এই এই আমরা যে দ্বন্দ্ব সমাসটা আলোচনা করতেছি, এখানে সেই সেম জিনিসটা, দুইটা মিলে একটা জিনিসকে কি বোঝানো হয়। তো ওর ভিতরে একটু বলে রাখি, আমি যেহেতু সরকারি কলেজের লেকচারার হিসেবে কর্মরত আছি, তো এখানে আমি বাংলায় যারা অনার্স করছো, তোমরা, তোমাদের জন্য একটা রেকর্ডেড ক্লাসের কোর্স অফার করেছি মাত্র 500 টাকায়। তো তোমরা যারা আগ্রহী তারা এই রেকর্ডেড ক্লাসটা নিতে পারো, এবং রেকর্ডেড ক্লাসের সাথে পিডিএফ নোটস থাকবে, লেকচার স্লাইড থাকবে, সাজেশন থাকবে। হ্যাঁ। এবং এই ক্লাসগুলো আমি ডিটেইলস সবকিছু আলোচনা করা আছে, তোমরা তোমাদের সময় সুযোগ মতো এখান থেকে দেখে নিতে পারবে। এবং এগুলো কোর্স ফি, মানে যে কোনো একটা ইয়ার তুমি যদি নাও, তুমি যদি ফার্স্ট ইয়ারের ভিডিও গুলো নাও, তাহলে ফার্স্ট ইয়ারের ভিডিও 500 টাকা, সেকেন্ড ইয়ারের ভিডিও গুলো নিলে সেটা 500 টাকা। এবং সেখানে প্রত্যেকটা ইয়েতে আলাদা ফাইল করা আছে, তোমরা আলাদা আলাদা ভাবে বিভিন্ন সাবজেক্ট গুলো দেখে নিতে পারো। এখানে শুধুমাত্র যেগুলো অপশনাল সাবজেক্ট আছে, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, যেগুলো আছে এগুলো বাদে তোমাদের মেইন কোর্স যেগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো তোমরা যদি এখানে ভালো করে করো, তাহলে তোমাদের অনেক পরীক্ষাটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে।
আলহামদুলিল্লাহ এই আমার অনলাইন ব্যাচগুলোতে যারা ক্লাস করেছে, তাদের রেগুলারলি যারা ক্লাস করেছে, তারা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু কি ফার্স্ট ক্লাস পেয়েছে। তো সেই হিসেবে বলতে পারি যে আমার রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের জন্য খুবই বেশি উপকারী হবে। তো আমরা দ্বন্দ্ব সমাসের কিছু উদাহরণ এখানে আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাসের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কিছু, যে সমস্ত পদ যেটা আমাদের পরীক্ষাতে দেয়া থাকে সেটাকে বলা হয় সমস্ত পদ। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে সমাস যদি আমি নির্ণয় করা শিখতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ব্যাস বাক্য তৈরি করা শিখতে হবে। আমাকে ব্যাস বাক্যটা কি হতে পারে সেটা ধারণা করার যোগ্যতা অর্জন করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে? প্রচুর প্রচুর পড়তে হবে। আমার ক্লাসটা তোমাদেরকে হেল্প করবে বোঝার জন্য, কিন্তু তোমরা যখন বই থেকে ডিটেলস একবার পড়ে নিবে, দেখবে যে সমাজটা তখন তোমাদের কাছে একদম পানিভাত হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি আলো, ছায়া। আলো ছায়া দ্বারা ব্যাস বাক্য কি হচ্ছে? আলো ও ছায়া। অহিনুকুল, অহি এবং নকুল। দম্পতি, জায়া ও পতি। আয় ব্যয়, আয় আর ব্যয়। এবং সর্বশেষ হচ্ছে কি? পথে প্রান্তরে, পথে এবং প্রান্তরে। এরপর আমরা পরের স্লাইডে যদি খেয়াল করি, দেখো যে দ্বন্দ্ব সমাস বলতে আমাদের বুঝায়, যদিও দ্বন্দ্ব বলতে আলাদা কোনো বিরোধ বা কিছু বোঝায়, এখানে মূলত দ্বন্দ্ব বলতে আমাদের বোঝাচ্ছে কি? জোড়া। জোড়া মানে আমরা কি বুঝি? যেমন এই যে এক হাজবেন্ড ওয়াইফ এক জোড়া, তাই না? আমরা এভাবে কবুতর বা ইয়ে থাকলে সেগুলোকে জোড়া বলি, যেমন জুতা এক জোড়া। তো এভাবে যখন জোড় মানে দুইটা মিলে একটা জিনিস যখন বুঝায়, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এই জোড় জিনিসটা, জোড়া জিনিসটা আমাদের ইয়ে করে। এখানে জোড় মানে হচ্ছে যে আহ, এই জোড় মানে হচ্ছে গায়ের শক্তি। ওকে, ববিন্দ রোগ। কিন্তু এই জোড় মানে হচ্ছে যে দুইটা মিলে একটা কিছু বুঝাবে। আমরা যেমন জুতা কিনতে যাই, আমরা কি একটা জুতা কিনি? আমরা বলি যে জুতা কিনতে গেছি, একটা জুতা কিনছি? আমরা একটা জুতা কিনি না, এক জোড়া জুতা কিনি, তাই না? তো এইখানেও সেটাই। তো দ্বন্দ্ব সমস্যা অবশ্যই আমার সেই জোড়া বোঝাচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় দেখো যে এবং, ও, আর এই তিনটি শব্দ ব্যাস বাক্যে থাকলেই তা হবে আমার দ্বন্দ্ব সমাস। আমরা এর আগের স্লাইডে দেখেছি যে আলো ও ছায়া, আমি এখানে ও ব্যবহার করেছি। আমি যদি ও না দিয়ে এখানে যদি আমি এবং ব্যবহার করতাম, কোনো সমস্যা নাই। আমি যদি এখানে আর ব্যবহার করতাম, তাহলে কোনো সমস্যা হতো না। আমি যদি বলতাম আলো আর ছায়া, অথবা আমি যদি বলতাম আলো এবং ছায়া, হ্যাঁ, একই ব্যাস বাক্য, কিন্তু ভুল হতো না। এভাবে এভাবে বাকিগুলো ওহি এবং নুকুল, অথবা ওহি আর নুকুল, হ্যাঁ, অথবা ওহি ও নকুল। জায়া ও পতি, আমি যদি এটা এভাবে লিখি জায়া আর পতি, অথবা আমি যদি লিখি যে জায়া এবং পতি, হ্যাঁ, আয় ব্যয়, আয় আর ব্যয়, অথবা আমি যদি এভাবে লিখি আয় এবং ব্যয়, অথবা আমি যদি লিখি আয় ও ব্যয়, তাহলে কিন্তু সেটা ঠিক আছে। তাহলে আমাদের এই তিনটা শব্দ আমাদের মনে রাখতে হবে, এবং, ও, আর। এই তিনটা জিনিস যদি আমার ব্যাস বাক্যে চলে আসে, ডেফিনেটলি সেটা তখন কি সমাস হয়ে যাবে? দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে ওই কমেন্টে দেখুন। এবং এই যে ক্লাসটা নিলাম, এই ক্লাসের উপরে একটা অনলাইন পরীক্ষার লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা অথবা আমার পেজে পোস্ট করে দিব। আপনারা যারা আগ্রহী তারা এটা কালকে রাত 10টা পর্যন্ত লিংকটা ওপেন থাকবে। আপনারা এর ভিতরে এখানে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে দেখতে পারেন যে আপনাদের দ্বন্দ্ব সমাস সম্পর্কে কতটুকু ধারণা আছে, আপনারা কতটুকু কি জানেন। ওকে, এখানে বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষা, অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, অথবা বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে, হ্যাঁ, ভার্সিটি, নার্সিং, বিসিএস সহ বিভিন্ন জায়গাতে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো সমন্বয়ে 20টা প্রশ্নের একটা আম, আহ, আহ, পরীক্ষার লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং গ্রুপেও পোস্ট করব আর পেজেও পোস্ট করব। আপনারা দয়া করে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, এবং তাহলে বুঝতে পারবেন আপনারা আসলে কতটুকু কি জানতে পারলেন। এবং ওখানে যেহেতু বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো নিয়েও আমি, কোনো প্রশ্ন থাকলে আপনারা না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এরপর আসে দ্বন্দ্ব সমাসের উভয় পদে কিন্তু কি হয়? বিশেষ্য হয়। বিশেষ্য মানে কি? আমরা যেটাকে নাউন বলে থাকি। ওকে, যেমন আমাদের দেখেন আলো এবং ছায়া, প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু, জায়া ও পতি, এগুলো প্রত্যেকটা নাম বোঝাচ্ছে। হ্যাঁ,
এমন কোনো জিনিস পাবেন না যেটা নাম বোঝাচ্ছে না। জায়া নাম, পতি নাম, ওহি নাম, নুপুল নাম, আলো নাম, ছায়া নাম, আয়, ব্যয়, এগুলো প্রত্যেকটা নাম। তা এই জন্য আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে কোন সমাসের উভয় পদই বিশেষ্য। এখানে কিন্তু আমাদের কর্মধারয় সমাসও হতে পারে, আবার দ্বন্দ্ব সমাসও হতে পারে। ওকে, কিন্তু দ্বন্দ্ব সমাসে অবশ্যই অবশ্যই দোনোটাই আমার বিশেষ্য হবে, কিন্তু কর্মধারয় সমাসে সেটা বিশেষ্য বিশেষণ হতে পারে, বিশেষণ বিশেষ্য হতে পারে, দুইটাই বিশেষণ হতে পারে, দুইটাই বিশেষ্য হতে পারে, কিন্তু দ্বন্দ্ব সমাসে আমার দোনোটা অবশ্যই 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 কি হবে? বিশেষ্য বা নাউন হবে। তো দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, আমরা এখানে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ দেখতে পাচ্ছি। অনেক ধরনের দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আছে। আপনারা যারা এই বই আছে বা বিভিন্ন কিছু আছে, সেখান থেকে আপনারা এই বই থেকে পড়ে নিবেন। আপনারা যদি বই থেকে না পড়েন তাহলে কিন্তু এই পড়াটা সার্থক হবে না। এখন দেখেন আপনারা উম, সমাস দেখলেই বুঝতে পারবেন এটা কোনটা কি ধরনের সমাস। হ্যাঁ, এটা নিয়েও কিন্তু প্রশ্ন যেহেতু বিভিন্ন চাকরি পরীক্ষা সহ বিভিন্ন কিছুতে আসে। যেমন মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্বটা কিরকম বোঝায়? যেমন মা বাবা, সরি, যেমন মা বাবা, হ্যাঁ, মা বাবা, ভাই বোন, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সবকিছু কি পিতা মাতা, আহ, উম, চাচা মামা, খালা খালি, দাদা দাদি, এগুলো সবগুলো হচ্ছে আমার মিলনার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, তারা দুইজনে মিলে একটা ইয়ে করে বোঝাচ্ছে। আবার বিরোধার্থিক, সরি এখানে রসিকার হয়ে গেছে, রসিকার হবে না, বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব বলে কি, ওই যে যেমন অহিনুকুল, হ্যাঁ, যেমন সাপ, সাপে নেউলে, দা কুমড়া, এগুলো দ্বারা আমার বোঝাচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। যেমন দা কুমড়া, আমরা বলি না তাদের ভিতরে দা কুমড়া সম্পর্ক। ওকে, বা ওহি নকুল সম্পর্ক, এরকম যদি হয়, ওহি মানে ওহি এবং নকুল মানে সাপ এবং বেজি, সাপের বেজির ভিতরে তো কখনো ইয়ে হয় না, সেটা বোঝাচ্ছে। আবার দেখেন বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক হচ্ছে যেমন আলো ছায়া। ওকে, আলো ছায়া, এখানে আমাদের অনেকে বিরোধার্থক আর বিপরীতার্থক এখানে একটু গুলায় ফেলে। বিরোধা বিরোধার্থক বুঝাইলে বুঝবেন যে এখানে একটা কি তাদের ভিতরে কি আছে, রেষারেষি আছে। ওকে, রেষারেষি বুঝাতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। আর বিপরীতার্থক হলে সেটা সম্পূর্ণ বিপরীত, যেমন ভালো মন্দ, আহ, দিন রাত, আলো ছায়া, হ্যাঁ, আয় ব্যয়, জমা খরচ, এগুলো সবকিছু হচ্ছে আমার বিপরীতার্থক, বিপরীত অর্থ প্রকাশ করে। ওকে, তো আহ, এভাবে আসে অঙ্গবাচক, যেমন হাত পা। হাত পা বললে আমাদের সেটা কি হয়? হাত পা, হ্যাঁ, যে এগুলো হচ্ছে আমার অঙ্গবাচক দ্বন্দ্ব। আবার কখনো কখনো সমার্থক শব্দ দ্বারাও কিছু বোঝায়, যেমন হাট বাজার, হ্যাঁ, যেমন হাট বাজার, সরি, হাট বাজার। এই হাট বাজার হচ্ছে আমাদের সমার্থক দ্বন্দ্ব। হাট মানেও যেখানে জিনিসপত্র বেচা কেনা হয়, বাজার মানেও যেখানে জিনিসপত্র বেচাকেনা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। এরকম করে যেগুলো আছে সেগুলোকে সমার্থক দ্বন্দ্ব বলে। এরপর আসে অলুক দ্বন্দ্ব। অলুক মানে কি? অলুক মানে লোপ পায় না। লোপ পায় না মানে, লোপ পায় না মানে ডিলিট হয় না, লোপ পাওয়া মানে ডিলিট হওয়া, ঠিক আছে? ডিলিট হয় না, কি ডিলিট হয় না? আমার যে বিভক্তি আছে, ওকে, এই সমাসে কিন্তু আমাদের অলুক অনেক ধরনের আছে। অলুক কর্মধারয় সমাস আছে, অলুক তৎপুরুষ সমাস আছে, অলুক দ্বন্দ্ব সমাসও আছে। তো ওই যে যে ব্যাস বাক্যে যে বিভক্তিটা থাকে, সেই বিভক্তিটা যখন লোপ না পেয়ে, হ্যাঁ, সমাসবদ্ধ পদে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় অলুক আহ দ্বন্দ্ব সমাস হলে দ্বন্দ্ব। যেমন মনে করেন দুধে ও ভাতে, তাহলে এটা কি হবে? দুধে ভাতে, দুধে ভাতে। ওকে, দুধে ভাতে। তো এই যে দুধে ভাতে, এখানে দুধে এ আছে, এখানেও ভাতে এ আছে, এই কিন্তু আমার কি হয় নাই, ডিলিট হয় নাই। তাহলে দুধে ভাতে এখানে একার রয়ে গেছে, এখানে একার রয়ে গেছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। যখন এভাবে বিভক্তি লোপ পায় না, ব্যাস বাক্যের বিভক্তিটা লোপ পায় না, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় কি? অলুক দ্বন্দ্ব সমাস। এরপরে আসে আমাদের বহুপদী দ্বন্দ্ব। আমরা এতক্ষণ পরে আসছি দ্বন্দ্ব সমাসে দুইটা শব্দ, তাই না? এখানে বহুপদী দ্বন্দ্ব বলতে দুইয়ের অধিক শব্দ থাকতে পারে। দুইয়ের অধিক শব্দ কিরকম? যেমন তেল, নুন ও লাকড়ি। ওকে, তেল, নুন ও লাকড়ি, তেল নুন লাকড়ি। ওকে, তেল নুন লাকড়ি, এটা হতে পারে আমাদের দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব বিবি এবং গোলাম, সাহেব বিবি এবং গোলাম। বা আমরা এই যে যে ইন্টারমিডিয়েটে বিভীষণের প্রতি মেঘনাদ ইয়েতে বলছে আহ, দেব দৈত্য নর, দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছো প্রভু।
তা এই যে যে দেব দৈত্য নর তিনটা শব্দকে একসাথে নিয়ে আসছে। হ্যাঁ, এটাও একটা কি বহুপদী দ্বন্দ্বের উদাহরণ। তো বহুপদী দ্বন্দ্ব যখনই বুঝাবে তখন আমরা বুঝতে হবে যে এখানে পদ দুইয়ের অধিক আছে। সর্বশেষ যেটা আছে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে একশেষ দ্বন্দ্ব। একশেষ বলতে বোঝায় যে এখানে আমাদের যখন মানে অন্য পদের শেষ পদ অনুযায়ী আমার যখন সমাসবদ্ধ পদটা বুঝাবে তখন সেটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। যেমন আমাদের সে, তুমি ও আমি। ওকে, সে, তুমি ও আমি, তখন এটা কি হবে? আমরা। তাই আমি যদি এখন বলি সে ও তুমি তাহলে কি হবে? তোমরা। আমি যদি বলি তুমি ও আমি তাহলে কি হবে? আমরা। ওকে, আমি যদি বলি যে রহিম এবং তুই তাহলে কি হয়ে যাবে? তোরা। আমি যদি বলি যে বাবা এবং আপনি তাহলে কি হবে? আপনারা। ওকে, তো এইভাবে যখন শেষেরটার উপরে ডিপেন্ড করে যেই সমাসবদ্ধ পদটা তৈরি হয় সেটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। এরকম করে আমি, আমরা, তুমি, তোমরা, হ্যাঁ, এগুলা হলেই তখন সেগুলোকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। তো আমাদের এই হচ্ছে আজকে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা। তো আপনারা যারা ক্লাসটা করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা এই ভিডিও দেখেছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং পেজেও পোস্ট করে দিচ্ছি, আমার গ্রুপেও দিয়ে দিচ্ছি। যারা যারা ইয়ে করতে চান, পরীক্ষাতে অংশ নিতে চান, তারা দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলো ভালো করে একবার পড়ে ফেলুন। তারপরে আপনারা কি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করুন। তো আপনারা আপনাদের কাছে যদি যার কাছে যে বই থাকুক সেই বই থেকে দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটা উদাহরণটা একবার ভালো করে দেখে নিন, তারপর পরীক্ষাতে অংশ নিন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।